তারা এক পর্যায়ে মানে মানে তাদের বাসার পাশে একটি গোরস্থান ছিল তাদের এলাকাতে, সেই এলাকাতে মানে এরকম না পেয়ে মানে কবরের সন্ধান না পেয়ে তারা মানে তাদের পরবর্তী এলাকাতে মানে তাদের বাসার থেকে আনুমানিক আধা ঘন্টার মতো রাস্তা, হেঁটে যেতে আধা ঘন্টা লাগবে আমার ওই ফ্রেন্ডের বাসা থেকে। তো সেই কবরস্থানে মানে তারা খোঁজ পায় যে শনিবারের দিন একটি মানে মৃতদেহ দাফন করা হয়েছে। তো এর মতো অবস্থায় তখন তারা মানে খোঁজ নেওয়ার পরে খবরটা চিহ্নিত করে রেখে অপেক্ষা করে অমাবস্যার জন্য। তো এর মতো অবস্থায় মানে অমাবস্যা চলে আসে। তো অমাবস্যা আসার পর তো আমার ওই ফ্রেন্ড তখন চিন্তা করে যে এখন যেহেতু অমাবস্যা চলে আসছে তাহলে ওই মাটিটা তো যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। তখন আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে যেভাবেই হোক আমার মায়ের জীবন রক্ষা করতে, যেই মা আমাদের মানে তার সমস্ত কিছু মানে বিক্রি করে তার সুখের তার চিন্তা না করে আমাদের মানে সুখের ঠিকানা দেখাইছে, অবশ্যই সেই মার জন্য জীবন গেলেও যাবে, এই মাটি আমাকে মানে করতেই হবে, ম্যানেজ করতেই হবে। তো যে অবস্থায় তো যেহেতু উলঙ্গ করে যেতে হবে রাত গভীর রাতে, তো তার বড় ভাই মানে কি করে ওই অমাবস্যার রাতে তার ভাই মাথাটা অন্যদিকে ঘুরিয়ে তার পরনের থেকে মানে লুঙ্গি পরেছিল, মানে লুঙ্গিটা খুলে দেয়। তো এমতো অবস্থায় তিনি মানে যখন বাসায় থেকে বের হয়, বাসায় থেকে বের হওয়া অবস্থায় মানে মিনিট 5 মতো ওরা বাড়ির থেকে হেঁটে গেছে, ঠিক তখনই মানে তার ভাইয়ের কণ্ঠ নিয়ে মানে ডাকাডাকি করতেছে তার ভাইয়ের নাম, মানে আমার ওই ফ্রেন্ডের ভাইয়ের নাম ধরে। আমার ওই ফ্রেন্ডের নাম আমি বলে রাখি, আমার ফ্রেন্ডের নাম ছিল তুষার এবং আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের নাম ছিল হচ্ছে সজীব। তো তখন ওই তুষারের কণ্ঠ নিয়ে সজীব বলে সজীব সজীব বলে ডাকতেছে পিছন থেকে অনেক জোরে, কিন্তু আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইয়ের মাথায় একটা কাজই করতেছে, যেভাবেই হোক পিছনে তাকানো যাবে না। ও এর মধ্যে রাসেল ভাই কবিরাজ বলে দিছে যে কারোর সাথে দেখা হলে কথা বলা যাবে না এবং কারোর সাথে কোনো রকম মানে কথা বলা যাবে না, কথা যদি বলো এবং পিছনে ফিরে যদি তাকাও তাহলে কিন্তু এই মাটিটার কোনো কাজে দিবে না। তো এমতো অবস্থায় আমার ফ্রেন্ডের ছোট ভাই কথাটা কবিরাজের এই কথাটা মনে রাখে এবং মনে রেখে সে বলে দুনিয়াতে যত কিছুই হয়ে যাক আমার আম্মাকে বাঁচাতেই হবে। তখন এই চিন্তা অবস্থায় তো রাসেল ভাই যখন সেই মানে রাত্রে গভীর রাতে অমাবস্যার রাতে যখন যাচ্ছে, এত বিদঘুটে অন্ধকার, তার নিজের হাতটাও দেখতে পারতেছে না, এত পরিমাণ অন্ধকার। তো যখন যাচ্ছে দেখা যাচ্ছে মাঝে মধ্যে মানে মানে দুটা কুত্তা বা বড় বড় মানে অবয়ব নিয়ে মানে হাতির মতো মানে অনেক বড় বড় ভয়ঙ্কর আওয়াজ করে মানে তার সামনের দিকে মানে ধেয়ে আসতেছে অন্ধকারের মধ্যে, শুধু চোখ দেখতে পারতেছে। এত পরিমাণ ভয় পেয়ে সম্পূর্ণ ফ্রিজ হয়ে যায়। তো এত পরিমাণ মানে ভয় পায়, কিন্তু তার মনের ভিতরে একটাই চিন্তা, আমার আম্মাকে যেভাবে হোক বাঁচাতেই হবে। তো এই মতো অবস্থায় সেই রাসেল ভাই যখন কবরস্থানে মানে হেঁটে হেঁটে যাচ্ছিল, মানে যাওয়ার সময় বেশ দ্রুত পৌঁছে যায় আর কি। তো যখন ওই বলেছিল যে কবিরাজ যে হয়তো তুমি যখন কবরে হাত দিবে মাটিটা আনার জন্য, হয়তো এমন হতে পারে কবরের মধ্য থেকে তোমার হাতটা চেপে ধরছে, কিন্তু তোমার ভয় পাওয়া যাবে না। তো রাসেল ভাই এই মতো অবস্থায় তার মাথায় চিন্তা একটাই, আমার আম্মাকে বাঁচাতে হবে। তো সে কি করে, সে কবরের স্থানে ঢুকে, যখন কবরস্থানের মধ্যে ঢোকার জন্য সে মানে ডান পাওটা কবরের স্থানের মধ্যে দিয়ে দেয় কবরের মধ্যে, তো সাথে সাথে মানে সমস্ত তখন ছিল অনেক মানে জঙ্গল মতো বাঁশের ঝাড় ছিল, অনেক ঘন ঘন বাঁশের ঝোপ ঝাড়, মানে এমনিতে অমাবস্যা রাত দেখার মতো কিচ্ছু যাচ্ছে না। তো রাসেল ভাই মানে এমন বাতাস শুরু হয় হঠাৎ করে, মানে বাতাসের সম্পূর্ণ কিছু মনে হচ্ছে সমস্ত কবর লন্ডভন্ড করে দিচ্ছে, এত পরিমাণে বাতাসে মানে আমার ফ্রেন্ডের ছোট ভাই ভয়ে মানে সমস্ত ফ্রিজ, কিন্তু তার চিন্তা একটাই, কবরে মাটি নিতেই হবে, আমাকে বাঁচাতে হবে, শুধু তার মনে একটাই চিন্তা। তো এমতো অবস্থায় সে যখন মানে ওই কবরের মাটিতে বিসমিল্লাহ বলে হাত দেয়, হাত দেওয়ার পরে তখন কোনো সমস্যা হয় না। তখন যখন যে কবরের মানে কবর থেকে কবরের ডান হাত দিয়ে মাটিটা নিয়ে কবর থেকে যখন বের হতে লাগে, তখন রাসেল ভাই মনে হচ্ছে যে পিছন থেকে তাকে কেউ মানে এমন অবস্থায় মানে সমস্ত শক্তি দিয়ে তাকে ধরে রাখছে পিছন থেকে, সামনে কোনো মতেই এগোতে পারতেছে না। তো এক পর্যায়ে রাসেল ভাই সে অনেক ধস্তাধস্তির মধ্য দিয়ে মনে হচ্ছে যে মানে কবর থেকে বের হচ্ছে, বের হয়ে সে রাস্তা দিয়ে হাঁটতেছে বা তার মায়ের কণ্ঠ নিয়ে ডাকতেছে বা তার বাবার কণ্ঠ নিয়ে ডাকতেছে, কখনো কখনো তার ভাই বা কখনো অনেক ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ডাকাডাকি করতেছে, কিন্তু সে কখনো পিছনে ফিরে তাকায় না একবারে ভুলেও। তো এর মধ্যে কবিরাজ তার জিন দ্বারা সব কিছু পর্যবেক্ষণ করে। তো এক পর্যায়ে রাসেল ভাই আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে আমি এতক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু আমার ওই রাস্তা যেন শেষ হচ্ছে না, মানে কত দূর না কত দূর।
তো রাস্তার এক পর্যায়ে যখন ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ঢুকতে দেখে তার বড় ভাই দাঁড়ায় আছে, কিন্তু রাসেল ভাই আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই এত পরিমাণ ভয় পায়, ভয়ে সম্পূর্ণ মানে তাকে এত পরিমাণ ভয় দেখানো হয়েছে, সে ভয়ে সম্পূর্ণটা ফ্রিজ। সে এক মর্যাদা অবস্থায় সাথে সাথে যখন তার বাড়ির মধ্যে ঢুকে তার ভাই উঠানে দাঁড়িয়ে আসছিল, কোনো রকম সে কথা তার ভাইয়ের সাথে না বলে ওর ভাই তার আমার ওই ফ্রেন্ড সাথে সাথে তাকে গামছা দিয়ে চড়াই নেই, সাথে সাথে ওখানে মানে সেন্সলেসে উঠানে পড়ে যায়। উঠানে পড়ে যাওয়া মাত্র আমার ওই ফ্রেন্ড অনেক চেষ্টা করে সেই মানে মুখটা খোলার জন্য, যে মাটিটা নিবে, কোনো রকম এই মুখটা খুলতে পারে না। সে একটাই চিন্তা নিয়েছিল আমার ফ্রেন্ডের ছোট ভাই, যে কোনো মূল্যে আমার জীবনের মূল্যে আমার আম্মাকে বাঁচাতেই হবে। তো রাজুল ভাই এমন অবস্থায় সে মানে যখন কবিরাজ মানে ঠিক পেয়ে যায়, তার জিন দ্বারা যেহেতু সে পর্যবেক্ষণ করতেছিল, তো সাথে সাথে আমার ফ্যামিলির বাসায় এসে উপস্থিত হয় কবিরাজ, এবং এসে বলে যে মাটি যেহেতু নিয়ে আসছেন তাহলে এখনো যেতে হবে, যে পুকুরিটা ফালানো হয়েছে ব্ল্যাক ম্যাজিকের ওই থলেটা রাখা হয়েছে, সেই ওখানে গিয়ে এখন ওই উঠানো দরকার। তো আমার ওই ফ্রেন্ড ছোট ভাইয়ের মুখে পানি ছিটিয়ে কোনো রকম মানে ধপ করে মানে যখন মানে উঠে মানে সেন্সলেস থেকে উঠে, তখনই মানে বলে যে আমার হাতে মাটিটা আছে নাকি ভাই, আপনি একটু দেখেন। তখন দেখেন যে মাটি আছে। তো মতো অবস্থায় কবিরাজের সাথে ওই আমার ওই ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ছোট ভাই কবিরাজের সাথে ওই কূপের মধ্যে যায়। কূপের মধ্যে গিয়ে ওই কবিরাজ একটি মন্ত্র পড়ে, কূপের কাছে গিয়ে ওই একটি মন্ত্র পড়ে ওই মাটিতে, কবরের মাটিতে মন্ত্র পড়ে কবরের কূপের চারদিকে সুন্দর মতো ছিটিয়ে, তখন আমার ছোট ফ্রেন্ডটিকে বলে যে এটা একটা জিন দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল, যদি কোনো এইটা ব্যতীত যদি কেউ এই কূপের মধ্যে এখানে এসে ওই কুকুরটা তোলার চিন্তা করতো তাহলে তাকে মেরে ফেলতো ওই চিন্তা। তো যেহেতু এখন ওই বন্ধ করে দিয়েছে, তো তখন বলে যে এখন ওই কূপের মধ্যে নেমে ওই কুফুরিটা তুলতে হবে, তুললেই আপনার মা সুস্থ করা যাবে ইনশাল্লাহ। তখন রাসেল ভাই কি করে, আমার ফ্রেন্ডের ছোট ভাই নিজে বলে যে আমি নিচে যাব। তখন তারা দড়ি দিয়ে না রিক্স নেয় না, দড়ি দিয়ে রিক্স নেয়। তখন তারা চিন্তা করে বাঁশ ঝাড় থেকে কাঁচা বাঁশ, বড় বড় কুঞ্চি সহ বাঁশ কেটে যাতে সিঁড়ি মতো করে মানে ধরে ধরে নামতে পারে এবং ধরে ধরে অনায়াসে উঠতে পারে। তো আমার ফ্রেন্ডের ছোট ভাই গিয়ে ওই কূপের মধ্যে নেমে কূপের মধ্যে থেকে ওটা যখনই তুলে এনে দেখে রাসেল ভাই ওখানে মানে অনেক মানে ওই কুফুরিটা। তো তখন কবিরাজ বলে এখন যেহেতু এটা ওঠানো হয়েছে, এটাকে একটা দোয়া পড়ে গোরস্থানের মধ্যে মানে জুম্মার দিনে গোরস্থানের মধ্যে মানে এটাকে পুঁতে দিলে পারে, তখন আপনার মা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কিন্তু ওর মধ্যে যে কাপড়টা দেওয়া হয়েছিল, তখন কবিরাজকে জিজ্ঞেস করে এই কাপড়টা কেন দিয়েছেন। তখন ওই কবিরাজ যেটা বলে, এই যে কাপড়টা দেওয়া হয়েছে আপনার আম্মার, এই কাপড়টাতে যতদিন পর্যন্ত মানে আস্তে আস্তে মানে পচতে থাকবে ততদিন মানে আপনার আম্মা ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়বে। যখন এই কাপড়টা সম্পূর্ণ পচে যাবে তখন মানে আপনার আম্মা মারা যাবে আর কি। তো তখন তারা ভীষণভাবে শকি হয়ে তার মানে কবিরাজকে বলে, আপনি যা করেছেন আপনার সবকিছু করণের জন্য আমরা ক্ষমা করে দিলাম আমার মায়ের জানের বিনিময়ে। তো এই কথা বলে তার সে চলে যায় কবিরাজের মতো। তো পরে তার কাছে খোঁজ নেওয়া হয়, সে বলে যে গোরস্থানে সেটা পুঁতে দিয়েছে জুম্মার নামাজের পরে। ধীরে ধীরে আমার ওই ফ্রেন্ডের আম্মা সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই এই কথা মানে এই কথাগুলো কাহিনীটা বলতে বলতে আমাকে আমার ওই ফ্রেন্ড সাথে সাথে কান্না করে আমার সামনেই রাসেল ভাই তার আম্মাকে ফোন দেয়, এবং তার আম্মা এখনো জীবিত আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। রাসেল ভাই এই ছিল আমার একটি ঘটনা, অত্যন্ত সত্য ঘটনা রাসেল ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জাপানের ওসাকা শহর থেকে বলছি। তো আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে মূলত একটি জাপানে আমি যেখানে থাকি আমার বাসার একটু পাশে বলতে 20-25 মিনিটের সময় লাগে। তো ওই বাড়িটির ঘটনা। তো বাড়িটি বর্তমানে আপনার নাই, ওটা পুরো ধ্বংস করে দিয়েছে। ওখানে ওই বাড়িটার জায়গা এখন আর কিছুই নেই। তো ঘটনা যার কাছ থেকে কালেক্ট করা সেটা হচ্ছে উনি হচ্ছে একজন ভারতীয় নাগরিক। উনি এখানে একটি আপনার ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট ওখানে আপনার কাজ করে। তো উনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করা। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো যে বাড়িটির ঘটনা আমি বলছিলাম, সেই ঘটনাটি হচ্ছে ওই বাড়িটি হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের পাশেই। তো ঘটনাটি হচ্ছে আপনার 6 কি 7 বছর আগের ঘটনা। তো ওরা রেস্টুরেন্টটি ছিল আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল 3 তলায়। তো ওনারা থাকতো 2 তলায়, 3 জন ভারতীয় ছিল। তো মালিক ছিল জাপানিজ একটি মহিলা। তো সেক্ষেত্রে ওরা যখন ওদের অ্যাজ ইউজুয়াল ডিউটি 10টা বন্ধ ছিল, রাত্রে 10টা।
তো খাওয়া দাওয়া শেষ করে ওরা তিনজনই আপনার 10টা পর্যন্ত কাজ শেষ করে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে ওরা যখন ঘুমানোর জন্য রেডি হয়েছিল এবং ঘুমিয়ে গিয়েছিল, মধ্যরাতের দিকে ওরা শব্দ পেল যে আবার দুইটা মেয়ে খুব ভালোভাবে বাঘ পিতনটা করছিল পাশের বাড়ি থেকে। কিন্তু আসলে ওই বাড়িটি তখন থেকেই আপনার পরিত্যক্ত ছিল। তো ওখানে থাকার কোনো প্রশ্নই আসে না। তো ওরা যেহেতু জাপানে নতুন আসছে, ওরকম কিছু একটা জানতো না, বুঝতো না। বাড়িটা তখন থেকে সিলগালা করা ছিল, পুলিশি সিলগালা। এবং মোটামুটি পুরাতন জাপানিজ বাড়ি, আপনার ত্রিভুজ আকৃতির মতো উপরের অংশটি আপনার কেমন যেন অদ্ভুত দেখাতো বাড়িটি। তা আমি যখন আসছিলাম প্রথম, তখন দেখেছিলাম বাড়িটি আপনার কেমন যেন অদ্ভুত একটি বাড়ি, জাপানিজ স্টাইলে কারুকার্য করা। আপনার মোটামুটি অনেক পুরাতন, 150 কি 200 বছর আগে একটি বাড়ি ছিল। তো ওখানে আপনার তো ওরা শুনলো যে কি দুইটি মেয়ে এরকম ভালোই ভাগ বিতণ্ডা করছে। তো ওরা যেহেতু আমাদের বাংলাদেশ ভারতীয় মানুষের মতোই, তো ওরা খুবই ইন্টারেস্ট, ভাই কি হচ্ছে একটু গিয়ে দেখবো। তো ওরা জানালা খুলে দেখলো যে কই কেউ তো নাই। ওরা এতটুকু বুঝতে পারে না যে বাড়িটা তো আপনার সিলকালা করা, যে এখানে থাকার কেউ প্রশ্নই আসে না, এবং ওদেরকে ওরকম ভাবে কেউ কিছু বলেও না। তো ওরা ওই দিনকের মতো ওটা ওখানেই ক্লোজ। তো ওরা খাওয়া দাওয়া করে ঘুম টুম গেল। তো এখান থেকে ওদের রেস্টুরেন্ট গুলা, ওদের যে রেস্টুরেন্ট ছিল ইন্ডিয়ান, ওটা ছিল আপনার আবার ওদের শাখার মতো ওদের অন্যান্য এরিয়াতে আরো 2-3টা রেস্টুরেন্ট ছিল। তো একজনকে আপনার ওখানে ট্রান্সফার করে দেয়, কারণ হচ্ছে যেহেতু ওরকম ব্যস্ত ছিল না, সেক্ষেত্রে একজনকে অন্য দোকানে ট্রান্সফার করে আর আরেকজনকে আপনার ছুটিতে মানে নিজে বা ইন্ডিয়াতে চলে যায়। তো যেহেতু একজন হয়ে যায় ওখানে, একজনই, তো সে একাই থাকতো। তা এরকম আরো কিছুদিন পরে, প্রায় 2 কি 3 সপ্তাহ পরে এরকম একদিন সে দেখলো যে ভালোই আপনার এটাকে কি বলে না, শব্দ হচ্ছে সেম। তো সে কি করলো যে আজকে গিয়ে দেখবো। তো ও কি করলো, বাড়ির সামনে দিয়ে না ঢুকে রেস্টুরেন্টের পিছন দিয়ে, ওই বাড়ির পেছন দিয়ে গিয়ে বাড়ির ভিতরে ঢুকলো, এবং হাতে একটি টর্চ লাইট ছিল। সে ঢুকে দেখলো আসলে ওই বাড়িটি যেহেতু পরে দেখতো, ওখানে আলো, ভিতরে আলো বা বাইরে কোনো আলোই ছিল না। বাইরে ওদের রেস্টুরেন্টের এরিয়া থেকে যে লাইট লাগানো ছিল, ওখান থেকে হয়তো একটা আলোতে বাড়ির বাইরের অংশটা দেখা যায়, কিছুটা দেখা যায়। যেমন কি আপনি হয়তোবা দূর থেকে দেখবেন যে ওখানে একটা কিছু একটা আছে, কিন্তু কি আছে সেটা এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন না। কাছে গেলে তারপরে বোঝা যায় যে ওটা আসলে কি। ওইরকম একটা আলো ছিল। তো সে ওই আলোতে দেখলো যে বাড়ির 2 তলাতে, ওই বাড়িটি ছিল 2 তলা, 2 তলাতে একটি মেয়ে আপনার বসে আছে সে। এবং ভিতরের একটা লাইট ওই মেয়েটির শরীরের উপরে পড়ে সেটা গ্লাস দিয়ে বাহিরে এসে পড়ছে তার ছায়াটা। কিন্তু এটা ইম্পসিবল ছিল, কারণ যেহেতু বাড়িতে কোনো লাইট ছিল না। তো সে, তার মাথায় ওরকম সেন্স ছিল না যে ঘরের ভিতরে তো লাইট নাই, ওটা কোথেকে আসে, এবং সেটাও জানে না যে বাড়িটা পড়ে দেখতে পারে। তো সে দেখলো যে উপরে যেহেতু মানুষ আছে, তো ডিস্টার্ব করার কোনো দরকার নেই, কারণ জাপানিরা ওরকম জিনিসটা ওরা বিরক্ত হয় যে কেউ তাদেরকে গিয়ে কথা। তো সে দেখলো যে মানুষ তো আছে, আজ যাই হোক থাক, আমি চলে যাই। তো সে কি করলো, চলে আসলো। পরের দিন সেম আবার ঘটনা ঘটে। তো সে আবার পেছন দিয়ে গেল যে আজকে আমি গিয়ে জিজ্ঞেস করবো, আমি ঘুমাইতে পারি না, এটা কেমন কথা। তো সে কি বললো, রাসেল ভাই লাইটটা নিয়ে গেল, গিয়ে দেখলো সেম ওখানে একটি মেয়ে দেখা যায়। সে ভাবলো না, আজকে ভিতরে গিয়ে কথা বলি। তো জাপানে একটা সিস্টেম হচ্ছে কি, আপনি ঢোকার আগে 2টা নক করতে হবে, খুব আস্তে আস্তে নক করে তারপরে জাপানে গেটিং আছে ওটা দিয়ে আপনি ভিতরে ঢুকবেন। তো ওরকম নর্মালি খুব আলতো ভাবে রাসেল ভাই, সে যেটা বললো যে খুব আলতো ভাবে মানে আপনার নক করলো, প্রথম নক করার সাথে সাথে কেন যেন দরজাটা আলতো করে খুলে গেল। তো সে ভাবলো হয়তো বা দরজাটা খোলা। তো সে উঠে আপনার দেখলো যে মোটামুটি ভালোই আলো আসছে, কিন্তু কোথা থেকে আলো আসছে ও এটা খেয়াল করে নাই। তো দেখলো যে পরিপাটি একটি বাড়ি, বাসা, ভিতরে খুব সুন্দর পরিপাটি, পরিষ্কার, আপনার সবকিছু ঠিকঠাক মতো জাপানিজ বাড়ি যেমন, ওটা আপনার খুবই সুন্দর আপনার পরিপাটি করা ছিল, ফার্নিচার থেকে শুরু করে সবকিছুই। তো সে কি করলো, আপনার 2 তলা ওঠার মতো সিঁড়ি আছে, হাতের ডান পাশ দিয়ে উঠলেই সোজা। তো ওখান দিয়ে সে আস্তে আস্তে উপরে উঠছে।
উঠে দেখলো যে আপনার মোটামুটি উপরে লাইটটা একটু কম, লাইটিংটা একটু কম, সেক্ষেত্রে আশেপাশের জিনিসগুলো একটু ওরকম অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কিন্তু যেটা আমি বললাম যে আপনাকে বোঝা যাচ্ছিল যে কিছু একটা আছে, এবং সেটা কি আছে ওটা এক্স্যাক্টলি বলা যাবে না, কাছে গেলে বোঝা যায়। তো ওইরকম একটা আলো ছিল, কিন্তু উপরে 2 তলাতে আর একটু ডার্ক ছিল। তো সে যেহেতু দেখলো যে 2 তলাতে একটি মানুষ দেখা গিয়েছিল, তো সে ভাবলো হয়তো বা 2 তলা। তো সে যখন উঠলো, উঠে আপনার হাতের বাম পাশ দিয়ে রুম, তো ওখানে রুম বলতে কি প্রথমটা হচ্ছে 2 তলায় উঠলেই মুখের সামনে যে রুমটা সেটা হচ্ছে ওদের এটা কি বলে না, ডাইনিং স্পেসের মতো খাওয়া দাওয়া করে। এর পরেরটা হচ্ছে ওদের বেডরুম বা অনেকে থাকে ওখানে, হচ্ছে ওদের খাট টাট বেড টেড থাকে ওখানে। কিন্তু প্রথম রুম হচ্ছে আপনার ডাইনিং রুম, যেখানে ওদের খাওয়া দাওয়া করে। তো ও দেখলো যে উল্টা, মানে ওই বাসাটা তো উল্টা, ভিতরেরটা তো হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর সামনে হচ্ছে বেডরুম। তো সে বেডরুমটা ক্রস করে আপনার কিচেন ডাইনিং স্পেসের সামনে যখন গেল, তখন দেখলো যে ওই মেয়েটির পজিশন পর্যন্ত গেল। সে তখন পর্যন্ত সে বুঝে নিল যে মেয়ে, তো ওখান পজিশন পর্যন্ত গেল। যাওয়ার পরে সে জাপানিজ গ্রিটিং দিল, দিয়ে তখন বলল যে এই তো আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা আপনার বাড়ির পাশেই থাকি। তো তো মেয়েটি তখন তার দিকে ফিরলো। আসলে ফেরার পরে সে যা দেখলো খুবই মারাত্মক একটি অবস্থা ছিল। সে যেভাবে বললো যে আমি দেখলাম যে একটি মেয়ে আপনার জাপানিজদের মতো চুল, নাক থেকে কপাল পর্যন্ত আপনার চুল দিয়ে ঢাকা, আর নিচের অংশ মুখের ওই গোল অংশটি দেখা যাচ্ছে, এবং ওই মেয়েটির আপনার জিভাটা পুরো গলা পর্যন্ত, বুক পর্যন্ত নেমে আসে, এবং সেই জিভাটা ছিল মারাত্মক লাল, মনে হচ্ছে যেন আগুন জ্বলছে তার জিভার মধ্যে। সে ওই সিনারিটা দেখে রাসেল ভাই মারাত্মক ভয় পায়, এবং সে পিছন থেকে যখন দৌড় দিল, তখন সে ওই যে আপনার খাটের সাথে বাড়ি খেলো, এবং বাড়ি খাওয়ার পরে সে মানে আপনার পা চেঁচা যখন সিঁড়ি দিয়ে নামছিল, তখন ওই রাসেল ভাই সে যখন উঠছিল তখন কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে উঠছিল, কিন্তু যখন নামছিল তখন সিঁড়িতে যখন সে পা দিল, পা দেওয়ার সাথে সাথে দেখলো যে প্রচন্ড পিচ্ছিল। সে ওখানে পা পিছলে পড়ে রাসেল ভাই উপর থেকে নিচে সে গড়ায় পড়ে, এবং মারাত্মক তার আপনার কোমরে প্রচন্ড ব্যথা পায়, এবং হাতে পায়ে প্রচন্ড ব্যথা পায়, এবং সে খুব জোরে একটা চিৎকার করে। তো লাকিলি ছিল সে ওখানে চিৎকার করার পরে পাশ দিয়ে আপনার পুলিশ যাচ্ছিল, আপনার জাপানিজ পুলিশরা সাইকেলে করে আসা যায়, বেশি ঘোরাফেরা করে সাইকেল 2-3 জন একসাথে। তো সাইকেলে করে দিয়ে যখন করে, তখন ওর চিৎকারটা শুনে ওরা আসে। আসার পর আসলে ভাই ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এখানে, ও তো তখনই সেন্সলেস হয়ে গিয়েছিল চিৎকার দেওয়ার পরে। তো যখন হসপিটালে নেওয়া হয় এবং আপনার সুস্থ হয়, তখন ওকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি ওখানে ভিতরে কিভাবে ঢুকলে, কারণ হচ্ছে কি, কারণ পুলিশ ওই পিছনের দরজা দিয়ে ঢুকেছিল এবং দরজাটা ভেঙে ভিতরে ঢুকেছিল আসলে। কিন্তু ওকে প্রশ্ন করছিল তুমি কিভাবে কোনো কিছু না ইয়ে করে ভিতরে, তোমার কাছে কি চাবি ছিল, কারণ ওটা তো ইম্পসিবল তার কাছে চাবিতে থাকা। তো ও তখন বললো যে আমি তো 2টা টোক দিলাম, একটা টোক দেওয়ার পরে দরজাটা খুলে গেল। বললো তো ইম্পসিবল, আমরা দরজা ভেঙে ঢুকেছিলাম ভিতরে। আসলে সে মারাত্মক ভয় পায়, এবং ওখান থেকে সে আপনার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরে নিতে, কারণ তার ওরকম স্কোপ ছিল না, কারণ কোনোভাবে তার এখানে সেটেল হওয়াটা, কারণ যেহেতু নতুন আসছিল সে, তো চাকরি ছাড়া ধরা একটা ঝামেলা, তার ওরকম ভাষা বুঝতে পারতো না, ওখানে ওরকম সিস্টেম বুঝতো না, তার কারণ সে আপাতত ওখানে থাকে। এবং সে অনেকদিন পরে আপনার ওরকম জাপানিজ বলতে পারতো না, যখন সে আসলে জাপানিজ বুঝতে পেরেছিল, তখন ওই তার ওনারকে জিজ্ঞেস করেছিল যে আসলে এই বাড়িটার সমস্যাটা কোথায়। তো তখন ওই মহিলাটি বলে যে এই বাড়িটাতে অনেক আগে আপনার 2টা মেয়ে থাকতো, 2টা বান্ধবী ফ্রেন্ডস থাকতো, ওরা 2জনই। তো উপরে যে মেয়েটি থাকতো সেই মেয়েটি হচ্ছে আপনার এর বাড়ি ছিল না ওটা, সে আসছিল তার ফ্রেন্ডস এর সাথে। তো 2 তলার যে মেয়েটি, ও মূলত হচ্ছে যখন 18 বছর হয় তখন সে
মা বাবাদেরকে, মোটামুটি এটা জাপানের নিয়ম, ওরা আলাদা থাকে। তো ভার্সিটিতে অ্যাডমিশন নেয়, নিজে একটা পার্ট টাইম জব করে, মোটামুটি নিজে যখন সেলফ ডিপেন্ডেন্ট তখন সে আলাদা থাকার চিন্তা ভাবনা করে। এটা জাপানে হয়, এটা সবারই ক্ষেত্রে, যখন ছেলে মেয়ে আপনার অ্যাডাল্টস হয়। তো ওই মেয়েটি তার ফ্রেন্ডস সাথে যোগাযোগ করে, ভার্সিটিতে তার পরিচয় হয়। তো নিস্তালা তার ফ্রেন্ডটি তাকে বলে যে আমার বাড়ি আছে, আমি একা থাকি, তুই থাকলে আমার সাথে থাকতে পারিস। তো মেয়েটিও ওর সাথে আসে, এসে দুজন মিলে একসাথে থাকতো। তো একটা সময় কি হলো, ওরা ভার্সিটি শেষ করে চাকরিতে জয়েন করলো। ওখান থেকে ওদের ট্রেনিং ছিল 3 মাস, ট্রেনিং শেষ করে পার্মানেন্ট জব যখন হয়ে যায়, তখন ওদেরকে একজন ডিল করতো, সিনিয়র। তো ওরা দুজনই আনফরচুনেটলি দুজনই ওই ছেলেটাকে ভালোবাসতো। তো কিন্তু ছেলেটি বুঝতো না বিষয়টা, ওই দুজনই বুঝতো, কারণ দুজনই তো এক বাসায় থাকতো, কি করছে না করছে দুজনে একসাথে করতো, যার কারণে ওরা বুঝছিল তাদের মধ্যে যে একটা সমস্যা হতে পারে, দুজনই একজনকে ভালোবাসে। তো একটা সময় ওদের ভিতরে প্রচন্ড রাগারাগি, কথা কাটাকাটি হয়, বাসার ভিতরে, বাহিরেও হয়, কিন্তু ছেলেটাকে কিছুই জানায় নাই তারা। তো একটা সময় কি হয়, ওরা মোটামুটি ডিসিশন নিয়ে নেয় আপনার, মানে ওকে থাকতে দিবে না, ওই মেয়েটাকে, ওই ফ্রেন্ডসটাকে 2 তলায় থাকতো, যে ওকে থাকতে দিবে না, এবং ওকে প্রচন্ড অপমান করে। তো অপমান করার পরে ওই মেয়েটি ক্ষান্ত হয়নি, সে প্রচন্ড জিতে 2 তলায় যে মেয়েটি থাকতো ওকে একদিন আপনার নৃশংসভাবে হত্যা করে আপনার ওকে ঝুলিয়ে ওখানে আপনার উপরে কি বলে না এটাকে, ফ্যান নয়, এখানে আপনার বাতি ছিল একটা, খুব শক্ত বাতি লাগানোর জন্য একটা, তো ওখানের সাথে ওই মেয়েটির গলাটাকে ঝুলিয়ে মেরে ওকে ঝুলিয়ে ওখানে। তো ওই মেয়েটিও ওই বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে একটা সময় ওই মেয়েটি ধরা পড়ে পুলিশের হাতে। তো তখন এটা পত্রিকায় খুব ভালোভাবে ছাপানো হয় ঘটনাটি আপনার। তো এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার মাসির বাড়ির ঘটনা। এটি কলকাতার কাছেই খড়দহ বলে একটি জায়গা আছে, সেখানকার ঘটনা। তো এটা মাসির বাড়ির কেন্দ্রিকই ঘটনা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার মাসির বাড়ি তো বললামই কলকাতার কাছেই আর কি, ওদের নিজেদেরই বাড়ি। তো সেখানেই আর কি ঘটনার সূত্রপাত আর কি। তো আমার মাসির যে ভাসুর রয়েছে, তো সেই ভাসুরের এক ছেলে একটু মেন্টালি চ্যালেঞ্জড, অর্থাৎ একটু অ্যাবনর্মাল টাইপ আপনি বলতে পারেন আর কি, একটু নর্মাল ছিল না মোট কথা। তো ও কি করতো, ও প্রায় কি করতো, মানে বাড়ি ছেড়ে চলে যেত, অনেকদিন আসতো না, ফিরতো না। তো এটা একটা ইউজ টু ব্যাপার হয়ে গেছিল। তো হঠাৎ কি হলো, ওদের বাড়ির লোকজনরা দেখলো যে 10-12 দিন হয়ে গেছে ছেলেটি ফিরছে না। তো সবাই জন্য খুব চিন্তিত হয়ে গেল যে কি হলো ব্যাপারটা, কেন এখনো ফিরছে না, এরকম একটা ব্যাপার। তো লাস্টে সবাই ডিসিশন নিল যে তারা পুলিশে খবর দেবে, এবং পুলিশের কাছে গিয়ে সমস্ত কিছু কমপ্লেন করা হলো। এবার যেটা হলো, স্থানীয় লোকেরা, ওখানে পুকুর ছিল আর কি, মানে ওদের বাড়ির সামনে একটা পুকুর ছিল আর কি, বিশাল পুকুর। তো ওখানে আর কি স্নান করতে গিয়ে দেখে যে এরকম একটা লাশ, মানে লাশের অবস্থাটা করে ভালো ছিল না। তো অবভিয়াসলি পুলিশকে খবর দেওয়া হলো এবং পুলিশ আসলো। পুলিশ এসে শনাক্তকরণের জন্য সমস্ত যেগুলো মিসিং ডায়েরি ছিল, যারা যারা করেছিল এরকম ডাকা হলো। তো সেখান থেকে এরকম আমার মাসিদের ফ্যামিলি সবাই গেল, তার ভাসুর যা সমস্ত এরা গেল। যাওয়ার পর দেখা গেল সেটা হচ্ছে ওই যে ছেলেটি আর কি চলে গেছিল বাড়ি থেকে, মানে মেন্টালি চ্যালেঞ্জড যে ছেলেটি, এটা তারই লাশ, মানে তারই আর কি ডেড বডি। অনেক কিছু টাইম লেগেছিল আর কি অ্যাকচুয়ালি শনাক্তকরণে। তো তারপরে অবভিয়াসলি আমার মাসির বাড়িতে অবস্থাটা খুব একটা ভালো ছিল না, বিকজ সবাই কান্নাকাটি করছিল, মানে যতই হোক, হ্যাঁ, তো ওই বাড়ির ছেলে। তো এরকম একটা সিচুয়েশন চলে আসলো। এইবারে কি হলো, এই ঘটনাটার পর 2 দিন পর থেকে আর কি অ্যাকচুয়ালি ভৌতিক বা অলৌকিক যাই ঘটনা বলেন না কেন, তো সেগুলো আর কি মানে স্টার্ট হয়ে গেল। এবার প্রথমে যেটা হলো সেটা হচ্ছে যে
আমার বোনের সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল, তাদের কাজিন যেগুলো যারা আছে আর কি, মানে আমার মাসির যে ভাসুরের ছেলে মেয়ে ছিল আর কি, তাদের সঙ্গে প্রচুর আর কি ঘটনা ঘটেছে, এবং আমার মাসি মেশোর সঙ্গে প্রচুর ঘটনা ঘটেছে। তো এবার ঘটনাগুলো আমি এক এক করে বলছি। তো আমার মাসি একদিন ছাদে উঠেছিল, ছাদে উঠে কাপড় শুকাতে দিয়েছিল, একদম ভিজে কাপড় একদম। তো হঠাৎ পেছন ফিরে দেখে যে একা একাই মানে কাপড়গুলোর মধ্যে আগুন ধরে যায় এবং দাও দাও করে জ্বলতে থাকে। এবার এর কোনো রিজন পাচ্ছিল না, তো ওরা নিজেদের মধ্যে একটা রিজন দিল যে আমার মেশো হয়তো সিগারেট খাচ্ছিল, সেখান থেকে হয়তো ভেজা কাপড়ে আগুন ধরে গেছে, এরকম একটা ওরা নিজেদের মতো বানিয়ে নিল। অ্যাকচুয়ালি যেটা হয় না, মানে ভিজে কাপড় কি করে আগুন ধরে আমি জানি না। তো আমরা যখন শুনছিলাম ঘটনাটা, তখন আমাদের রিয়াকশনটা এরকম হয়েছিল যে ভিজে কাপড়ে কি করে আগুন ধরে, তা আবার দাও দাও করে জ্বলছে, যেন আমার এমন একটা ভাব ওর মধ্যে কেরোসিন ছিল। তো জল না আর কি, জল না মানে কেরোসিন ছিল আর কি ওই কাপড়গুলোর মধ্যে। তো এটা একটা সত্যি মানে মানে অদ্ভুত ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার। তারপরে যেটা হলো আর কি, আমার মেশো ওই 7-8টা নাগাদ অফিস থেকে ফেরার সময় ওদের বাড়ির সামনে প্রচুর গাছ ছিল, মানে আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব ছিল আর কি। তো ও নিচ দিয়ে আসছে, আসার সময় দেখতে পাচ্ছে আম গাছের ডালের মধ্যে কে যেন ঝুলছে। ওটাকে ভালো করে দেখার জন্য সামনে গেছে, সামনে যাওয়ার পর দেখছে যে এরকম গেরুয়া রঙের পোশাক পরা একজন, এবং সে মানে তার মানে মাথা পাতা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পা দেখা যাচ্ছে শুধু, সে ঝুলছে আর কি। মানে ঝুলছে মানে এটা কি, মানে দুলছে আর কি, গাছের ডালে বসে দুলছে। তো এই ঘটনা দেখার পর আমার মেশো ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। আর চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, পূর্ণিমা ছিল সেদিনকে, আর ওদের বাড়ির সামনে যে গেটটা ছিল সেখানেও আলো থাকতো, সুতরাং না দেখার কোনো ব্যাপার নেই। তো মোটামুটি এই হচ্ছে ঘটনা। তারপর বাড়িতে এসে চেপে গেছিল ব্যাপারটা, বলেনি কাউকে। এরপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে আমার কাজিনদের সাথে হলো। তো কাজিনদের ব্যাপারটা কি হয়েছিল, ওরা সবাই মিলে, যেসব ভাই বোনরা রয়েছে, ওরা বসে ওই ঠিক সিঁড়িতে ওঠার যে মানে কি বলবো, ছাদে যে সিঁড়ি থাকে আর কি, ছাদে ওঠার যে সিঁড়ি, ঠিক ওইখানটায় বসে বসে আর কি সবাই গল্প করছিল। তো হঠাৎ ওরা দেখছে বা অনুভব করছে যে মানে একজন কেউ মানে দৌড়ে ওপর থেকে নিচে আসছে, আবার নিচ থেকে উপরে যাচ্ছে, সে দুমদাম আওয়াজ, কিন্তু ওরা কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আওয়াজটা অনুভব করতে পারছে। এবং তার পাশ কাটিয়ে মানে ওরা যেখানে বসে আছে ঠিক তার পাশেই মানে এই যে এই মানে হালচাল গুলো হচ্ছে, মানে একবার উপরে যাচ্ছে দৌড়ে, একবার নিচে আসছে, মানে এই অবস্থা। তারপরে যেটা হলো সেটা, ওরা তো খুব ভয় পেয়ে গেল, কাউকে দেখতে পাচ্ছে না, এদিকে বিভৎস আওয়াজ, দুমদাম দুবদাম আওয়াজ হচ্ছে। তারপর ওরা নিচে গিয়ে ব্যাপারটা সবাইকে বললো, তো ওরা খুব একটা পাত্তা দিল না। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে যে ছেলেটি মারা গেছিল তার মায়ের ঘটনা। তো তিনি আর কি মানে বসে বিশ্রাম করছিলেন বারান্দায়, বারান্দায় বিশ্রাম করতে করতে হঠাৎ করে দেখছে যে ওনার পাশে একটা মাদুর বিছানো ছিল, দেখছে দুটো মানে কাটা হাত আর কি, কালো রঙের, মানে কবজি অবধি দেখা যাচ্ছে আর কি হাতটা, বর্ণনাটা এরকম, সে মাদুর গোটাচ্ছে এবং সেটা বিভৎস, আর কোনো বডি পার্ট নেই, নাথিং। তো এইটা দেখে আর কি প্রচন্ড মানে ভয় পেয়ে যায়, এবং সেটা উনি অজ্ঞান হয়ে যায়, চিৎকার করে, স্বাভাবিক ব্যাপার সেটা। তো সবাই আসে, এসে ওনাকে জল টল দেওয়া হয়, ঠিকঠাক করা হয়, তারপর মানে উনি ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার করেন যে আমি এই দেখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে ওদের বাড়িতে র্যান্ডাম কিছু তারপর থেকে ঘটনা ঘটা শুরু করলো। কিরকম, যেরকম মানে হয়তো রাত্রিবেলা ওরা শুয়ে রয়েছে, রান্নাঘর থেকে বাসন পড়ার আওয়াজ আসছে, দুমদাম সব বাসন পড়ে গেল একা একাই, না তো কোনো হাওয়া, না তো কিচ্ছু না, একদম পুরো আর কি, কোনো হাওয়া আসার জায়গাই নেই, বাতাস আসার কোনো জায়গাই নেই। তো এরকম একটা চলতে থাকলো। তো ওরা তো কোনো কারণ খুঁজে পাচ্ছে না যেটা কেন হচ্ছে। হঠাৎ রাত্রিবেলা 3টের সময় কে যেন মশলা বাড়ছে, কেন রান্না করছে রান্নাঘরে, এটা তো অসম্ভব ব্যাপার। তো এইসব সব ঘটনা ঘটতে থাকে। আরেকটা যেটা ব্যাপার ঘটতো, ওরা যখন রাত্রিবেলা শুতো তো খাটটাকে কি যেন নাড়াতো, এবং খাটটাকে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেত। ওদের ঘরগুলো বেশ বড় বড় ছিল, যেহেতু আগেকার দিনের বাড়ি, বাসাটা খুব সুন্দর ছিল আর কি, মানে বেশ বড় এবং অনেকটা এরিয়া জুড়ে, এবং ঘরগুলো বিশাল বড় বড়। তো খাটটাকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘরের কি যেন নিয়ে যাচ্ছে, এবং এটা ওরা অনুভব করছে কিন্তু কাউকে দেখছে না। তো এরপরে যেটা হলো আর কি, ওরা বুঝতে পারলো যে এটা অলৌকিক ছাড়া আর কিছুই মানে মানে এটা হতে পারে না। তো ওরা ব্যাপারটা কি, ওরা আধুনিক মানে
কি বলবো, আধুনিক মানসিকতার মানুষ ওরা অতটা মানে এসব ভূত বিশ্বাস করে না, ওদের একটু বিশ্বাস করতে কষ্টই হচ্ছিল। আর এই ঘটনাটা হচ্ছে আপনার মোটামুটি ওই 1999-এর দিকে, তখন আমি ক্লাস 7 পড়ি, 7 বা 8 পড়ি। তো ওই সময়কার ঘটনা বুঝতেই পারছেন, যতটুকু মনে আছে আমি আর কি বলার চেষ্টা করছি। সো হ্যাঁ, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওরা এই ঘটনাটা হওয়ার পরে, যে ঘটনাটা ও মানে আমার কাজিনের সাথে হয়েছিল, তারপরে আর কি ওরা সিদ্ধান্ত নিল যে কিছু একটা করতে হবে। এবার সেই ঘটনাটা আমি বলছি। তো আমার বোন ঘরে আর কি বসে পড়াশোনা করছিল ও নিজের রুমে। তো হঠাৎ জল খাওয়ার প্রয়োজন হয়েছিল এবং জল পিপাসা পেয়েছে, এবার রান্নাঘরে যেতে হবে। তো ও মোটামুটি রান্নাঘরে কাউকে দেখছে না, যে জল আনতে বলবে এরকম কাউকে দেখছে না সামনে। তো ও নিজেই গেছে আর কি। নিজে যাওয়ার পরে এবার দেখছে যে রান্নাঘরের সামনে একটা বিশাল দেহ, আর মাথাটা যে কোথায় গিয়ে ঠেকেছে কেউ জানে না। ও তো সময় দেখে যাচ্ছে যে কি, আর ওদের হচ্ছে কড়িবর্গার ছাদ ছিল, আগেকার দিনে যে কড়িবর্গার ছাদ থাকতো, হ্যাঁ, কাঠের আর কি, মানে সিলিং টিলিং এভাবে থাকতো, বিশাল বড়, প্রায় 10 ফিট আর কি ছাদের উচ্চতা আর কি থাকতো। তো এরকম আর কি, মানে লোকটার হাইট, এটা তো অসম্ভব, এটা কোনো মানুষের হতে পারে না। এবং তার গায়ের রংটা কালো ছিল এবং কদাকার দেখতে ছিল। তো এইটা হচ্ছে ব্যাপার যখন ঘটলো। আর ওই মানে মূর্তিটা দাঁড়িয়েছিল ফার্স্টে। এবার দুজনের চোখ আর কি, মানে ওর দিকে তাকিয়ে আছে, এও এর দিকে তাকিয়ে আছে, মানে আমার কাজিন ওই মূর্তিটার দিকে তাকিয়ে আছে, আবার ওই কদাকার চেহারাটাও তাকিয়ে আছে। এইবারে ওই মূর্তিটা হাত তুলে আমার বোনকে ইশারা করে বলছে, ইশারা করে মানে হাতটা তুলে বলছে যে এই ঘরে যা। আর সেই আওয়াজটা ছিল ভয়ঙ্কর এবং মানে ভয়াবহ, মানে ভীষণই ইয়ে। তো এটা আর কি শুনে এবং ওই ভয়ঙ্কর মানে ওই মূর্তিকে দেখে আমার বোন আর ঠিক থাকতে পারলো না। তো সে আর কি একদম পুরো অজ্ঞান হয়ে গেল। এবং তারপরে ওকে তো ডক্টর দেখিয়ে টেকিয়ে ঠিক করা হলো, কিন্তু তারপরে ও খুব ভয় পেত, ও ঠিকমতো ঘুমাতে পারতো না, এবং বিভিন্ন রকম ওর সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো সবকিছু আমাদের বলেনি, অনেক কিছু চেপে গেছিল। তার কারণ হচ্ছে আমার মাসির বক্তব্য ছিল যে যখনই কোনো ঘটনা নাকি কারোর সাথে শেয়ার করতো, এসব অলৌকিক ব্যাপার, মানে ওদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তখন নাকি ওই উপদ্রবগুলো নাকি বেশি করে বেড়ে যেত। এবং এটা কিন্তু মানে এই জন্য ওরা ওই আর কি ভাষা, মানে সবাইকে সবটা বলতে মানে পারতো না আর কি, একটুখানি মানে চেপে যেত অনেক কিছু ব্যাপার। আমি সেটা বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি যে ঘটনাগুলো বলছে তার বাইরেও অনেক কিছু ছিল আর কি অ্যাকচুয়ালি। সো যাই হোক, যতটুকু আমাদের বলেছে আর যতটুকু মনে আছে আমি সেইটুকুই আর কি মানে বললাম। তো এই ঘটনার পর যে মানে আমার বোন যে এইভাবে অসুস্থ হয়ে গেল এবং যে দৃশ্য দেখলো, এই ঘটনার পরেই কিন্তু তারা ঠিক করলো যে না, এবার একটা ব্যবস্থা করতে হবে। দেন তারা একটা মানে গুরুমা, আমরা গুরুমা বলি আর কি, উনি একজন মহিলা তান্ত্রিক, তাকে নিয়ে আসলো এবং সে সমস্ত কিছু দেখে টেকে শুনে টুনে সবকিছু বললো যে হ্যাঁ, এটি ওই ছেলেটিরই মানে আর কি আত্মা, যে আনন্যাচারাল তার ডেথ হয়েছিল, তা সে মারা গেছিল। তো তার আত্মাটা মুক্তি পাচ্ছে না কোনো কারণে, এবং সে কষ্ট পাচ্ছে, এবং এর জন্যই ওদেরকে তো উপদ্রব করছে। তো এটার থেকে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এটা আগে মুক্তির উপায় করতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে ইন্ডিয়াতে প্রেতগয়া বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে বিহারে। তো এটা যারা ইন্ডিয়াতে থাকে অনেকেই জানবে এই ব্যাপারটা, যে যাদের আনন্যাচারাল ডেথ হয় বা যারা অ্যাক্সিডেন্টে মারা যান বা সুসাইড করেন, তো তাদের যে মানে কাজগুলো হয়, যে শ্রাদ্ধানুষ্ঠানটা যেটা হয়, সেটা কিন্তু প্রেতগয়া তে হয়। ওখানেই গিয়ে করতে হবে, ওখানে গিয়ে করলে তবে আত্মার মুক্তি হয়, না হলে কিন্তু ওরা প্রচন্ড উপদ্রব করে বাড়িতে, মানে এরকম একটা ব্যাপার আছে। এটা আমাদের আমাদের হিন্দু নিয়মের মধ্যেই পড়ে, মানে এটা রীতি বলতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ওরা তারপরে সঙ্গে সঙ্গে এটা শোনার পরে সমস্ত ব্যাগ ট্যাগ প্যাক করে একদম প্রেতগয়ার দিকে রওনা হলো, হয়ে ওখানে গিয়ে সমস্ত কাজ টাজ করলো, এবং কাজ টাজ করার পরে মোটামুটি উপদ্রবটা কিন্তু পরের দিন থেকে অনেক কমে গেল। ওদের বাড়িতে যে উপদ্রব গুলো হতো সেটা কিন্তু অনেকটাই কমে গেল। এবং তার ছাড়াও ওই বাড়িতে অনেক পুজো রিচুয়ালস অনেক করে।
তো সে করার পরে যে মহিলাতান্ত্রিক ছিলেন উনি কিন্তু সবার হাতে তাবিজ কবচ বেঁধে দিয়েছিলেন, এটা ফর সেফটি আর কি। আর আমার যে বোন তাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো তার কারণ হচ্ছে যেহেতু ওকে ওরকম করেছিল আর কি, ভয়ানক ব্যাপারটা, সে তো রিস্ক নেয়নি আর কি। তো যাই হোক, ওই প্রেত গয়াতে ওই পিণ্ডি দান করার পরেই কিন্তু ওদের বাড়িতে উপদ্রবটা একেবারেই কমে গেল, মানে 7 দিনের মধ্যে কমে গেল একদম, একদম নর্মাল, যেন কিছুই হয়নি, মানে এরকম একটা ব্যাপার। আসসালামু আলাইকুম। আমার নাম পরিচয় কিছুই আসলে প্রকাশ করতে যাচ্ছি না। তো আমি আজকে যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমার এক পরিচিত ফ্রেন্ডের বড় ভাইয়ের। তো ঘটনা শুরু করি। তো ঘটনাটা হচ্ছে যে বাড়িটার মধ্যে, সে বাড়িটা বর্ণনাটাকে দেই। বাড়িটা হচ্ছে আপনার 4 তলা, আর 4 তলা বাড়ির একটু লম্বা লম্বা আর কি, সিঁড়ি কোঠাটা মাঝখান দিয়ে। তো পেছনের সাইডটা আপনার হচ্ছে একটা ওই ডোবার মতো। তো ওই ডোবাতে আসলে কেউ যায় না, অনেক বছর যাবতই পরিত্যক্ত, ময়লা টয়লা ফালায় ভরে ফেলাইছে। তো তো যেই বড় ভাইয়ের কথাটা বলতেছিলাম, তার একটা বদ অভ্যাস ছিল, সে রাতের বেলা অনেক সময় মানে অনেক রাত পর্যন্ত 3টা থেকে 4টা পর্যন্ত ছাদের মধ্যে ঘোরাঘুরি করতো। তো একদিন হঠাৎ করে মাঝখানে যে সিঁড়িকোটা, ওই সিঁড়িকোটার মানে একেবারে সামনের দিকে হচ্ছে রাস্তার সাইড। তো ওই রাস্তার সাইড থেকে সে স্মোকিং করে তো ওই হাঁটতে হাঁটতে পেছনের সাইডে আসছে। তো আসার পরে হঠাৎ করে দেখতেছে যে পেছনের সাইডে একটা মানে কালো শেপ দাঁড়ানো। তো সে আসলে চিন্তা করতেছে যে এটা কি কোনো ছায়াটা পড়লো নাকি। তো সে একটু সামনে যায়। তো সামনে যাওয়ার পরে দেখে যে ওই শেপটা আস্তে আস্তে একটু বড় হইতেছে, আর ওই আপনার হচ্ছে মাথা নাই, ওই আকৃতিটা মানে একেবারে খুব ভালোভাবে দেখতে পারতেছে সে। তো মাথা নাই, বুকের মধ্যে 2টা চোখ, শরীরটা হচ্ছে আপনার সবুজ কালারের, আর হচ্ছে চোখগুলো অনেক বড় বড় লাল, হ্যাঁ, আর ওই শরীরটা অনেক মোটা। তো এইটা দেখার পরে সাথে সাথে সে দৌড় দিয়া সেই কোটার মধ্যে আসছে। আসার পরে ওই সে দেখে যে তার পেছন থেকে তার ঘাড় ধরে ফেলছে। তো এমন মানে হাত যে আপনার ওই ওই মানে ওই হাতটা হচ্ছে লোমশ, আর এই কি বলে ওই পিচ্ছিল টাইপের। তো ওই ধরার পরে সে আর নড়তে চড়তে পারতেছে না। তো সে মানে খুব তার শরীরের মধ্যে কেমন জানি আঁচড়ের দাগ পড়তেছে, এরকম ব্যথা অনুভব হইতেছে। তারপরে সে ওই হাতের মধ্যে যে সিগারেট খেয়েছিল, যে লাইটার আসলে ওই লাইটার স্পার্ক করার পরে ওইটার সাথে সাথে ওই আপনার শো করে একটা আওয়াজ হয়, ওই যেমন বেলুন ফুলানো বেলুন আছে, ওই বেলুন ফুলায় যদি কেউ ছাইরা দেয় তো শো করে একটা আওয়াজ হয়, যেমন ওই উপরে উঠে যায়। তো ওইটা ঠিক ওইরকম আওয়াজ হয়ে উপরে উঠে গিয়ে ওই ডোবার সাইডে চলে গেছে। তারপরে সে খুব দ্রুত ওই সিঁড়ি দিয়ে নাইমা, তার বাসাটা হচ্ছে 3 তলায়, 4 তলা বিল্ডিং। সে উপর থেকে নাইমা যখন সে তার রুম গেটের মধ্যে ঢুকে গেটটা লাগায়, সাথে সাথে গেটের মধ্যে নক হয়। তো এই যে ওই এপাশ থেকে ওপাশ দেখার মতো একটা ছিদ্র আছে গেটের মধ্যে, ওই দরজার মধ্যে তাকায় দেখে যে ওই শেপটা ওই তার ওই সিঁড়িগুলোর মধ্যে দাঁড়ায় আছে। তো সিঁড়িগুলোর মধ্যে লাইট ছিল না, নিচতলার থেকে আলো আইসা একটু মানে বুঝে যেতেছে যে ওইটা দাঁড়ানো আছে, দরজা নক করতেছে। তো সে খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে সে আর কোনো দিকে না তাকায় দৌড়ায় যায় ওই যে ওই তার রুমের মধ্যে যায় শুয়ে পড়ছে কাঁথা টাথা নিয়ে। তো তার রুমটা হইতেছে গিয়ে ওই যে ওই ইসের ওই ডোবার পাশে জানলা আছে। তো ওই আপনার ওই যখন শুইছে তখন ওই তার নাম ধরে ডাকতেছে যে এই নিচে আয়, তারপরে এই দরজা খোল, হ্যাঁ এই আমি তোরে নিতে আসবো, এই ধরনের কথা বলতেছে। তারপরে যেমন মানে খুব খারাপ অবস্থা, 1 সপ্তাহ পর্যন্ত জ্বর ছিল। তারপরে সে হুজুর দেখানো হয়, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ার পরেও ভালো হয় না। তারপরে কবিরাজের কাছে নিয়ে যাওয়া, হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর আর কি বিষয়টা শোনার পরে বলে যে ওই ছাদের মধ্যে তাকে রাত্রিবেলা যেতে নিষেধ করছে, কারণ ওই ছাদের মধ্যে যে জিনিসটা চলাফেরা করে সেটা প্রায় আপনার ওই 300 বছর বয়স ধরে এটা এই জায়গায় দেখা যাবে, এটা রাস্তা, হ্যাঁ, এটা ডোবাইতে থাকে আর কি, ডোবাটাতে থাকে, অনেক পুরানো ডোবাটার মধ্যে থেকে ওইখান দিয়ে অনেক দূরে যায়। তো এই রাস্তার মধ্যে মধ্যরাত্রের বেলা ওই রাস্তার মধ্যে পড়ে গেছিল। তোর কপালটা ভালো ছিল যে ওই ওনার কাছে ওই যে ওই লাইটারটা ছিল, না হলে ওনারে ওই শেষ করে ফেলতো ওই দিনই।
তো উনি এরপরে থেকে আর ওই যায় না, ওই ছাদের উপরে যায় না। তো প্রায় সময়তেই আপনার হচ্ছে ওই যে ডোবা থেকে রাত্রেবেলা ঘুমানোর সময়, রাত্রেবেলা ঘুমানোর পরে এই দেখে মানে ওই শব্দটা শুনে, ওই যে তুই কাজটা ভালো করিসনি, তোকে যদি আমি আবার পাই তাহলে তোকে আমি একদম মাটির মধ্যে কেড়ে ফেলবো, এই ধরনের কথাটা বলে তারপরে মাঝে মাঝে আর কি ভয় টয় পায়। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ।